হে এভরিওয়ান, আমি শ্রবণ এবং আজ আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর থার্ড ক্লাস। সো আগে যে দুটো ক্লাস ছিল ফার্স্ট আর সেকেন্ড আমরা উইদাউট ডেটাবেস এবং উইথ ডেটাবেস দিয়ে ইনস্টাগ্রামকে নিয়ে একটা এক্সাম্পলকে নিয়ে মানে আমরা বুঝেছিলাম ডেটাবেসটাকে, যে ডেটাবেস না থাকলে কি কি প্রবলেম আসবে এবং ডেটাবেস থাকার পর সেই প্রবলেমগুলো কিভাবে সলভ হচ্ছে। তো এক প্রকারে বলতে গেলে ডেটাবেসের প্রয়োজনীয়তাগুলো আমরা বুঝেছিলাম। ওকে, সো ফার্স্ট যে ভিডিওটা ছিল সেখানে ডেটাবেস না থাকলে ইনস্টাগ্রাম সিস্টেমে কি কি মানে প্রবলেম আসছে সেটাকে দেখেছিলাম। তো শুধু ইনস্টাগ্রাম সিস্টেম নয়, ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে, তারপর ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই সব সিস্টেমগুলো যদি ডেটাবেস না থাকে তাহলে একইভাবে কিন্তু প্রবলেম আসতে পারতো, শুধুমাত্র টেম্পোরারি মেমোরিতে যদি ডেটা সেভ থাকতো। সো পার্মানেন্টলি ডেটা সেভ করার জন্য আমাদের কাছে আমরা পরের লেকচারে দেখেছিলাম যে ডেটাবেসে কিভাবে পার্মানেন্টলি ডেটাগুলো সেভ হচ্ছে, পরবর্তীকালেও যেন সেই ডেটার অ্যাক্সেসটা আমরা পাই। সো আজকে আমরা যেটা বসছি সেটা হচ্ছে ডেটাবেস সিস্টেম। ওকে, যে ডেটাবেস সিস্টেমটা আগের দিন আমাদের একটা নিউ মেম্বার হিসেবে এসেছিল, আজকে সেটাকেই আমরা দেখব। তো চলো, এই ডেটাবেস সিস্টেমটার আমরা দেখেছিলাম। সো এই ডেটাবেস সিস্টেমটার আবার দুটো ভাগ আছে। ওকে, একটা হচ্ছে ডেটাবেস আর একটা হচ্ছে ডিবিএমএস। ওকে, সো এই ডেটাবেস সিস্টেমটার আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ডেটাবেস আর একটা হচ্ছে ডিবিএমএস। সো ডেটাবেস কি আর ডিবিএমএস কি এটাকে বোঝা যাক। তো ডেটাবেস হচ্ছে এ কালেকশন অফ রিলেটেড ডেটা, অর্থাৎ কি বললাম না, যেখানে আমরা একটা রিলেটেড ডেটার যে টেবিল, অর্থাৎ যেখানে আমরা ডেটাকে রাখছি। ওকে, তো যেখানে আমরা ডেটাকে রাখছি সো সেটাকে কি হতে হবে না, কালেকশন অফ রিলেটেড ডেটা, অর্থাৎ একে অপরের সঙ্গে রিলেটেড থাকা যে কালেকশন তৈরি হবে সেটাই হচ্ছে ডেটাবেস। অর্থাৎ ধরো এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করেছিলাম আগের দিন, মনে আছে হয়তো, পোস্ট নামের একটা টেবিল ক্রিয়েট করেছিলাম। সো সেখানে কি হচ্ছিল না, পোস্ট আইডি, পিআইডি, তারপর ইউজার আইডি, ইউআইডি, তারপরে যে পোস্ট করছিলাম সেই ইমেজটা থাকছিল, আমরা ইমেজই পোস্ট করলাম, ধরো ইমেজ থাকলো। সো এই যে এইখানে এই ডেটাগুলো থাকছে, ধরো পোস্ট আইডি মানে কে মানে কি পোস্ট হচ্ছে তার একটা আইডি ধরো অন ধরলাম, আর ইউজার আইডি মানে কে পোস্ট করছে তার আইডি, ধরো A1 পোস্ট করছে তার আইডি A1, ধরো A1, আর ইমেজ যেটা থাকছিল সেটা। তো এই যে এইরকম ভাবে যে একটা মানে টেবিল আকারে ডেটাগুলোকে অ্যাকচুয়াল রাখা হচ্ছে সেটা। আর কালেকশন অফ রিলেটেড মানে কি বলা হচ্ছে না, ধরো এইখানে পোস্ট আইডিতে ধরো এখানে ইউজার আইডি আছে, আবার লাইকের একটা টেবিল আছে। আমি কি বলেছিলাম না, সব ডেটা কিন্তু এক জায়গায় একসঙ্গে রাখা হয় না, আলাদা আলাদা টেবিলে ইনসার্ট করা হয়। সো এখানে ধরো কি হচ্ছে না, লাইক যে করছে তার আইডি, তাহলে ধরো লাইক যে করছে তার আইডি, আর একটাকে থাকে যাকে লাইক করছে তার আইডি, এরকমভাবে ইন্টিগ্রেট করলাম। আর যে পোস্টটাই লাইক করছে সেটা, ঠিক আছে। তো মানে লাইক, ধরো এখানে লাইক আছে, যে পোস্টে লাইক করছে সে লাইকটা, তাহলে লাইক করা হচ্ছে অন, যে লাইক করছে তার আইডি, ধরো নিউ একটা বি অন লাইক করছে কাকে, A1কে লাইক করছে। তাহলে দেখো এইখানে যাকে লাইক করছে তার আইডি এখানে আছে, আর পোস্টার আইডিটা কিন্তু পোস্ট টেবিলে আছে। তাহলে দেখো লাইকের যে টেবিল, এই টেবিলের যে একটা ডেটা, অর্থাৎ মানে ইউনিক একটা ধরো ডেটা যেটা থাকছে, অর্থাৎ আইডিটা এই টেবিলের আইডির সঙ্গে মিলে যাচ্ছে। এই যে একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে, এখানে একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে না, যে এই ডেটা, এই টেবিলের আইডিটা আর এই টেবিলের ইউজার আইডিটা আর এই টেবিলে যাকে লাইক করা হচ্ছে তার আইডি সেম। তাহলে এই যে লাইক কাকে করছে সেটার জন্য আমাকে আর পোস্ট টেবিলে আসতে হচ্ছে না, আমরা এখান থেকেই বুঝতে পারছি যে কোন আইডিটাকে লাইক করা হয়েছে এবং কোন আইডিটাকে লাইক, কোন আইডির মানে পোস্টটাকে লাইক করা হচ্ছে। এখানে ধরো পোস্ট আইডিটাও থাকবে, আমি এখানে পোস্ট আইডিটা লিখে নিয়েছি, পোস্ট আইডিটাও থাকছে, কোন পোস্ট আইডিটাকে মানে লাইক করা হচ্ছে, ধরো পোস্ট আইডি কোন পোস্ট আইডিটাকে লাইক করা হবে সেই পোস্ট আইডিটাও থাকবে, ধরো এখানে আমি লিখে দিলাম, তাহলে সেই পোস্ট আইডিটা থাকবে, P1 আইডি ধরো আছে। তাহলে এই যে এই P1 আইডি আর এইটাও একটা P1 আইডি, এই যে P1 এই আইডিটা দুটো একসঙ্গে দেখো মানে একটা রিলেশনশিপ ক্রিয়েট করছে, ঠিক আছে, যে একে অপরের সঙ্গে রিলেশনে থাকছে। তো এটাকেই বলা হচ্ছে কালেকশন অফ রিলেটেড ডেটা। ওকে, সো একটা রিলেশনশিপ যে মানে আছে, এই রিলেশনশিপটাও কিন্তু থাকতে হবে। আর যেখানে অ্যাকচুয়াল ডেটা স্টোর হচ্ছে, সো সব মিলিয়ে এটাকে বলা হচ্ছে ডেটাবেস। তো অ্যাকচুয়াল যেখানে ডেটাগুলো আছে। আর ডিবিএমএস কি, তাহলে ডিবিএমএস হচ্ছে সেটা যে যার মাধ্যমে আমরা এই ডেটাবেসের মধ্যে ডেটাটাকে ইনসার্ট করছি, ডেটাটাকে ডিলিট করছি, ডেটাটাকে আপডেট করছি। তো এক প্রকার বলতে গেলে ডেটাবেসের মধ্যে যে মানে কাজগুলোকে করার জন্য
যে ফিউচারগুলো প্রোভাইড করা হয়, যে প্রোগ্রামটা ফিউচারগুলো প্রোভাইড করে, সেটাই হচ্ছে ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। মানে ধরো এখানে কেউ পোস্ট করলো, ঠিক আছে, পোস্ট টেবিলের মধ্যে কেউ ধরো পোস্ট করলো, তো তার পোস্টের যে আইডি, ঠিক আছে, তারপরে ধরো ইউজার আইডি, তারপরে পোস্টটা সেভ করার যে দায়িত্বটা থাকে এটা ডিবিএমএস এর থাকে। অর্থাৎ একটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে আমরা এটাকে বুঝি। অর্থাৎ ডেটাবেস ধরো বেস, এটা একটা স্টোরেজ ধরো, ঠিক আছে, আর একটা ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কি একটা প্রোগ্রাম। ওকে, প্রোগ্রাম। আর এরপর কি আছে, সার্ভার আছে, সার্ভার। আর সার্ভারের সঙ্গে কি ইউজার কমিউনিকেট করছে, আগের দিন দেখেছিলাম ইউজার। ওকে, তাহলে দেখো ডেটা যখন আমরা দিচ্ছি, অর্থাৎ একটা পোস্ট আমরা করলাম, ধরো কোনো ছবি পোস্ট করলাম, সো সেটা কি হবে, প্রথমে ইউজার সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে, সার্ভার সেটাকে দেখবে যে কি, মানে ইউজার সেই ছবিটা যে দিল সেটাকে কি করতে চাইছে, তাহলে একটা পোস্ট ক্রিয়েট করতে চাইছে, তো সেই রকম ভাবে এবং তার যে ফিউচার সেইগুলোকে সে কি করবে, একটা মানে পোস্ট করার পর সেটা একটা টেবিলের রো আকারে সেটাকে ডিবিএমএস কে কোয়েরি করবে। অর্থাৎ যে পোস্টটা করলো ইউজার, সেই পোস্টটা কখন হলো, সেই পোস্টের টাইম, সব কিছু মেটাডেটা দিয়ে ডিবিএমএস কে একটা কোয়েরি করবে যে এই ডেটাটাকে সেভ করে দাও। ওকে, তো ইউজারের কাছ থেকে রিকোয়েস্ট নিল সার্ভার, এবং সার্ভার ডিবিএমএস কে জানালো, এবং ডিবিএমএস সেই কোয়েরি অনুযায়ী ডেটাটাকে ডেটাবেসে সেভ করবে। আবার যদি ইউজার বললো যে আমাকে ডেটাটা এনে দাও, তাহলে সেই রকম কোয়েরি সার্ভার ডিবিএমএস কে করছে, এবং ডিবিএমএস সার্ভার অর্থাৎ ডেটাবেস থেকে ডেটাটাকে এনে দিচ্ছে। আবার যদি কোনো পোস্টকে ডিলিট করতে হচ্ছে, সো সেই রকমভাবে কোয়েরি ডিবিএমএস মানে সার্ভার করছে, এবং ডিবিএমএস সেই ডেটাবেসটাকে ডিলিট করে দিচ্ছে। এক প্রকার বলতে গেলে সার্ভার কিন্তু ডাইরেক্ট ডেটাবেসের সঙ্গে কমিউনিকেট করছে না, সার্ভার ডিবিএমএস এর সঙ্গে কমিউনিকেট করছে, এবং ডিবিএমএস ডেটাবেসের সঙ্গে কমিউনিকেট করছে। ওকে, বোঝা গেল এই ফ্লো ডায়াগ্রামটা, যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা বোঝা গেল, এবং ডেটাবেস সিস্টেমটা হচ্ছে এই দুটোকে নেওয়া হয় ডেটাবেস সিস্টেম। ওকে, ইকুয়াল টু ডেটাবেস সিস্টেম। তো ডিবিএমএস এবং ডেটাবেস একসঙ্গে নিয়ে হয় একটি ডেটাবেস সিস্টেম ক্রিয়েট। অর্থাৎ যেখানে ডেটা রাখা হয় এবং ডেটার উপর অপারেশন করার জন্য যে প্রোগ্রাম থাকে সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই পুরোটাকে নিয়ে আমরা বলি ডেটাবেস ম্যানেজমেন্ট অর্থাৎ ডেটাবেস সিস্টেম। ওকে, সো এটা বোঝা গেল। এবার আমরা আসি ডেটাবেসে। এই ডেটাবেসটা আবার দু প্রকারের হয়, একটা হচ্ছে স্ট্রাকচার্ড ডেটাবেস, একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড ডেটাবেস। ওকে, স্ট্রাকচার্ড ডেটাবেস আর একটা হচ্ছে স্ট্রাকচার্ড ডেটাবেস। ওকে, আর একটা আছে খুব প্রয়োজন হয় না, সেমি স্ট্রাকচার্ড ডেটাবেস। আচ্ছা, সেমি স্ট্রাকচার্ড ডেটাবেস। সো এই তিনটে ডেটাবেসের ভাগ। সো স্ট্রাকচার্ড ডেটাবেস আর আনস্ট্রাকচার্ড ডেটাবেসটাকে বুঝি, তারপর আমরা লাস্টে সেমি স্ট্রাকচার্ড ডেটাবেসটাকে বুঝবো। এই দুটো হচ্ছে মূল, ঠিক আছে। সো স্ট্রাকচার্ড ডেটাবেসটা কি? তো স্ট্রাকচার্ড ডেটাবেস হচ্ছে যেখানে আমরা একটা স্ট্রাকচার অনুযায়ী ডেটাগুলোকে রাখছি। লাইক এই যে পোস্ট করছি তখন একটা টেবিল আকারে যে ডেটাগুলোকে রাখছি সেটাই হচ্ছে স্ট্রাকচার্ড ডেটাবেস। অর্থাৎ রো আর কলাম নিয়ে, রো অ্যান্ড কলাম এর সমন্বয়ে গঠিত টেবিলের মধ্যে রাখা ডেটা। ওকে, সো এটা একটু ভাষাটা একটু উল্টো, মানে একটু অতটা ভালো হলো না, বাট নোটস আমি যখন বানাবো তখন কিন্তু এগুলো ভালোভাবে লিখে দেবো। স্ট্রাকচার্ড ডেটাবেস আনস্ট্রাকচার্ড জাস্ট বোঝার জন্য আমি এখানে লিখলাম। সো রো এবং কলামের সমন্বয়ে গঠিত একটা টেবিল যেখানে ডেটাগুলোকে রাখছি সেটাই হচ্ছে কি না স্ট্রাকচার্ড ডেটাবেস।
আর আনস্ট্রাকচার্ড ডেটাবেস কি না, যেখানে কোনো স্ট্রাকচার মেনটেন হয় না। ওকে, এখানে স্ট্রাকচার মেনটেন মানে কি না, রো আর কলাম অনুযায়ী ডেটাগুলোকে রাখা হচ্ছে, একটা স্ট্রাকচার মেনটেন করে রাখা হচ্ছে, অর্থাৎ একটা আইডি রাখা হলো, দুটো আইডি রাখা হলো, এরকম ভাবে স্ট্রাকচার মেনটেন করে এইখানে ডেটাগুলোকে রাখা হচ্ছে। সো সেটা হচ্ছে স্ট্রাকচার্ড ডেটাবেস। আর একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড ডেটাবেস। আনস্ট্রাকচার্ড ডেটাবেসটা কি, যেখানে আমরা কি করছি না, ডেটাগুলোকে মানে কোনো স্ট্রাকচার মেনটেন করে রাখছে না, যেমন গুগল ক্লাউড AWS, তোমরা হয়তো নাম শুনেছো গুগল ক্লাউড, যেখানে ক্লাউড স্টোরের মধ্যে আমরা ইমেজকে রাখি না, ইমেজ ভিডিও সবকে এখন রাখতে পারছি। সো সেই গুগল ক্লাউড, অ্যামাজনে AWS, সো এইগুলো হচ্ছে আনস্ট্রাকটেড ডেটাবেসের উদাহরণ, যেখানে আমরা আনস্ট্রাকটেড অর্থাৎ স্ট্রাকচার মেনটেন করে আমরা ডেটাগুলোকে রাখছি না। লাইক ধরো ফাইল সিস্টেম অনুযায়ী ডেটাগুলোকে রাখা হচ্ছে, অর্থাৎ ধরো পোস্ট করলো, সো পোস্টের একটা ফোল্ডার থাকলো, সেই ফোল্ডারের মধ্যে আবার দুটো ফোল্ডার থাকছে, একটা হচ্ছে ইমেজ আর একটা হলো ধরো ভিডিও। সো আনস্ট্রাকচার্ড ডেটাবেসের মধ্যে আমরা কোন কোন ডেটাগুলোকে রাখি, ইমেজ, ভিডিও, টেক্সট, এইসব ডেটাগুলোকে রেখে থাকি। সো ইমেজ, ভিডিও, টেক্সট আমরা ধীরে ধীরে বুঝবো, একটা এক্সাম্পল নিয়ে আমরা দুটোকে বোঝা নেবো। ওকে, সো ইমেজ আর ভিডিও, তো ইমেজের পোর্শনে পোস্টের যত ইমেজ ছিল সবকে এখানে রেখে দেবে, আর ভিডিওর পোর্শনে পোস্টের যত ভিডিও ছিল সবকে রেখে দেবে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার্ড ডেটাবেসে তো তাহলে প্রশ্ন হচ্ছে যে স্ট্রাকচার্ড ডেটাবেসে তো ইমেজ রাখছিল, তাহলে আবার আনস্ট্রাকচার্ড ডেটাবেসে রাখার কি প্রয়োজন? এটা বুঝতে গেলে দেখো, একটা বড় যখন সার্ভার হয়, ইনস্টাগ্রাম সার্ভারকে যদি আমরা নিই, তখন এখানে কিন্তু এই দুটোকে ইউজ করা হয়, একটা পোস্টকে রাখতে হলে এই দুটোকে ইউজ করা হয়, অর্থাৎ স্ট্রাকচার্ড ডেটাবেস আর একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড ডেটাবেস, দুটোই কিন্তু ইউজ হয়। কিভাবে না, যে টেবিলটা থাকে স্ট্রাকচার্ড ডেটাবেস, এখানে কিন্তু ভালো করে বুঝবে যে এখানে কিন্তু আমরা অ্যাকচুয়াল যে মানে ধরো একটা ইমেজ পোস্ট করলো, সেই ইমেজটাকে রাখা হয় না, ইমেজের ইউআরএলটাকে রাখা হয়। মানে ধরো তুমি ইউটিউবে কোনো ভিডিও দেখছো, একটা গান শুনছো, সেই গানটা ভালো লাগলো এবং তুমি তোমার বন্ধুকে শেয়ার করলে, দুটো অপশন হয়, একটা হচ্ছে তুমি ডাউনলোড করে শেয়ার করতে পারো, আর একটা হচ্ছে তুমি তার লিঙ্ক শেয়ার করতে পারো। সো সব থেকে বেশি মানে তাড়াতাড়ি কোন জিনিসটা হয়, লিঙ্কটাকে শেয়ার করে দিই, তাই না? কারণ লিঙ্কটাকে শেয়ার করলে তাকে ডাউনলোড করার ঝামেলা থাকলো না, সে ডাইরেক্ট ক্লিক করে সে মানে এই গানটা শুনতে পারছে। বাট এইখানেও সেই কাজটা হচ্ছে যে বড় বড় যে ডেটা, ধরো একটা ইমেজ, একটা ভিডিও তো অনেক বড় বড় হচ্ছে না, সো সেই যে ডেটাগুলো ধরো আমি এই যে এটা ইউটিউবে পোস্ট করব, এটা ইউটিউবে পোস্ট করার পর কি হবে, এর যে ইউআরএলটা থাকবে সেটা স্ট্রাকটেড একটা মানে ইউটিউবের কাছেও একটা স্ট্রাকটেড এরকম পোস্ট একটা ডেটাবেস টেবিলে থাকবে, সেখানে আমার যে আইডি থাকবে, আমার যে পোস্টের এই ভিডিওটা পোস্ট হচ্ছে এর একটা আইডি থাকবে, এই ভিডিওর একটা ইউআরএল এখানে অ্যাড হয়ে যাবে, আর যে ভিডিওটা থাকবে সেটা তার ক্লাউড স্টোরেজে সেভ হবে। ওকে, ইউটিউব যে ক্লাউড স্টোর ইউজ করে, সেই ক্লাউড স্টোরেজে আনস্ট্রাকটেড ডেটাবেসে যে আমার অ্যাকচুয়াল ভিডিওটা আছে, এবার যখন আমি চাইছি তখন এই ইউআরএল অনুযায়ী ক্লাউড স্টোরে রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং ক্লাউড স্টোর সেই ইউআরএল অনুযায়ী আমাকে আমার ভিডিওটা প্রোভাইড করছে। ওকে, সো বড় বড় ডেটা, অর্থাৎ এইগুলো টেক্সট আকারে ডেটাগুলো থাকছে টেবিলে তো আর ডাইরেক্ট ভিডিওকে রাখতে পারছে না, টেক্সট আকারে ডেটাগুলো থাকছে, একটা রো কলামের একটা ভিডিও, মানে ভাবো যে একটা এক্সেল শিটকে ভাবতে পারো, সেই এক্সেল শিটের মধ্যে তো আমরা ডাইরেক্ট ভিডিও বা কিছু রাখি না, আমরা লিঙ্ককে রাখি, সেরকমই এক্সেল শিটের মতো স্ট্রাকচার্ড ডেটাবেস যেখানে আমরা লিঙ্ককে রাখছি, আর অ্যাকচুয়াল ডেটাগুলো আমরা ফোল্ডার আকারে কোনো একটা ক্লাউড স্টোর বা ফাইল স্টোরের মধ্যে আমরা সেগুলোকে সেভ করে রাখছি। সো এটা হচ্ছে স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড ডেটাবেস। ওকে, আরেকটা হচ্ছে সেমি স্ট্রাকচার্ড ডেটাবেস। সেমি স্ট্রাকচার্ড ডেটাবেস স্ট্রাকচার্ড ডেটাবেসের মতোই, কিন্তু এটা কাজ আছে যখন আমরা মেসেজ সিস্টেম কোনো চালাচ্ছি, ধরো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, তো ধরো এ আর বি ধরো দুজন মেসেজ করছে, ঠিক আছে, তো এদেরটা কিভাবে হবে, এরকম একটা ধরো কি আছে না, একটা সেমি স্ট্রাকচার্ড মানে অনেকটা স্ট্রাকচার্ড ডেটাবেসের মতো, ঠিক আছে। সো এইখানে ধরো এর একটা আইডি থাকবে, এর আইডি থাকবে, অর্থাৎ সেন্ড আইডি, রিসিভার আইডি, বির আইডি থাকবে, ঠিক আছে, তারা যে পোস্ট করলো সেটা থাকবে হাই, এইরকম ভাবে কিন্তু সেমি স্ট্রাকচার্ড ভাবে প্রত্যেকটা ডেটা কিন্তু পর সেট হতে থাকবে। ওকে, সো এইটা হচ্ছে সেমি স্ট্রাকচার্ড ডেটাবেসের উদাহরণ। ওকে, যেখানে আমরা মেসেজ সিস্টেমে যেটাকে ব্যবহার করে থাকি। তো আশা করি এই তিনটে বোঝা গেল। আরেকটা জিনিস যেটা হচ্ছে এই সেমি স্ট্রাকচার্ড ডেটাবেসটাকে আবার RDBMS বলা হয়, অর্থাৎ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো এটা আমরা পড়বো, যার একটা উদাহরণ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে SQL ডেটাবেস, SQL ডেটাবেস। ওকে, আচ্ছা এটা ভালোভাবে লিখে দিই, SQL ডেটাবেস, যেটা আমাদের একটা পুরো
মানে চ্যাপ্টার টাইপের ইউনিট টাইপের হবে। ওকে, তো এই যে এসকিউএল হচ্ছে একটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণ। তো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা দেখো কি না, এইখানে দেখো আমরা এক্ষুনি বুঝে গেলাম যে ডেটাবেসের সংজ্ঞাটাই বুঝে গেলাম যে দুটো ডেটা একসঙ্গে একে অপরের সঙ্গে রিলেশনশিপে আছে, ঠিক আছে, রিলেশনশিপে আছে। এবার এর মধ্যে দুটো ডেটা একে অপরের সঙ্গে দুটো টেবিলের মধ্যে দুটো ডেটা আছে, সেগুলো একে অপরের সঙ্গে রিলেশনশিপ আছে। সো এর মধ্যে যে ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে মানে অপারেশনগুলো আমরা পারফর্ম করব, সেই পুরোটাকে একসঙ্গে বলা হয় আরডিবিএমএস। এবং আরডিবিএমএস এর যে সফটওয়্যারটা আমরা ইউজ করি সেটা হচ্ছে এসকিউএল অর্থাৎ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা স্ট্রাকটেড ফাইল মানে যে ডেটাবেস, তার মধ্যে আমরা যখন এসকিউএল শিখবো তখন যেটা আমরা দেখবো, সো আমরা তখন এসকিউএলকে ব্যবহার করব, তখন দেখবো এরকম টেবিল আকারে একটা দুটো টেবিলের সঙ্গে রিলেশন আছে, তো তার মধ্যে আমরা কিছু কোয়েরি করে মানে অপারেশন পারফর্ম করব। সো সেটাই হচ্ছে একটা আরডিবিএমএস এর পার্থক্য। আর এটাই অর্থাৎ স্ট্রাকচার্ড ডেটাবেসটাকেই বলা অনেক সময় রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও বলা হয়। ওকে, সো এটা গেল আমাদের রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেসের তিনটে ভাগ আমরা জানলাম। আর ডিবিএমএসটা কি? ডিবিএমএসটা আমরা জানলাম যে একটা প্রোগ্রাম, যেখানে আমরা একটা প্রোগ্রাম জাস্ট ডেটাবেসের ডেটাগুলোকে রাখার জন্য কি করে না মানে মেথড বা ধরো ফিউচার আমাদেরকে প্রোভাইড করে। লাইক আমরা এখানে জানলাম যে পোস্ট করছি, আপডেট করছি, ডিলিট করছি। সো এই যে মানে কোয়ারিগুলো প্রোভাইড কে করছে আমাদেরকে? এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমাদেরকে করে থাকে। ওকে, সো আশা করি বোঝা গেল এই ক্লাসটার মধ্যে ডেটাবেস সিস্টেমটাকে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণকার জন্য সবাই ভালো থাকবে এবং ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।